53 বছরের বাংলাদেশ অনেক খাতে অনেক ধরনের পরিবর্তন হলেও স্বাস্থ্য খাতের পরিবর্তন নিয়ে এক ধরনের ধোঁয়াশা বা আশঙ্কা আছে। জনগণ প্রতিনিয়তই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলছে, কারণ স্বাস্থ্যসেবা পেতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে, আর্থিক দিক থেকে শারীরিকভাবেও নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা তৈরি হয়েছে যে স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন হোক। সেই পরিবর্তন কত দূর সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় আমরা দিয়েছি স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন কত দূর। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে স্বনামধন্য দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন। জাতীয় অধ্যাপক ডাক্তার এ.কে আজাদ খান, সভাপতি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। আরও আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেন, সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর, অনকোলজি বিভাগ, স্কয়ার হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাদের এই পরিচয়ের পাশাপাশি আমরা যে বলছি যে 24-এর গণ অভ্যুত্থানের পরে জাতির প্রত্যাশা বেড়েছে পরিবর্তনের, একটি কমিশনও হয়েছে, সেখানেও আপনারা দুজন গুরুত্বপূর্ণ সদস্য, আপনি তো প্রধান হিসেবে আছেন। সেটি বাদ রেখেও যদি একজন চিকিৎসক হিসেবে আপনার কাছে জিজ্ঞেস করি যে মানে কোন সংকটগুলো আমরা সব থেকে বেশি মোকাবেলা করার চেষ্টা করছি, কোন চ্যালেঞ্জগুলো আসলে আমরা সেই 53 বছর ধরে ওই চ্যালেঞ্জের মধ্যে আছি কিন্তু বের হতে পারছি না, সেই সমস্যাগুলো কি কি স্যার? প্রধান তো সমস্যা হলো যে স্বাস্থ্য পাওয়া তো একটা অধিকার, তাই না? বস্তুত পক্ষে এক জাতীয় কনস্টিটিউশনাল রাইটই তো, তাই না? তো সেক্ষেত্রে এখনও তো শহরের বাইরে তো স্বাস্থ্য সেবা পাওয়াই ডিফিকাল্ট হয়ে গেছে, ডিফিকাল্ট শুরু থেকেই তো। যদিও অবস্থার অনেক উন্নতি হয়েছে, হয় না তা না, হলেও এখনও তো সেই পর্যায়ে আসে নাই। পৃথিবীতে বহু দেশ তো স্বাস্থ্যকে মৌলিক অধিকার করে সার্বজনীন স্বাস্থ্য সেবাতে চলে আসছে। তো বাংলাদেশ তো এখনও সেই লেভেলে আসতে পারেনি। তো এটা আমি তো মনে করি যে সার্বজনীন স্বাস্থ্য সেবাতে আসা যায়। তো আমি ডায়াবেটিস সমিতির হয়ে বলতেছি যে আমরা গার্মেন্টস ওয়ার্কারদের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সেবা দিয়ে দেখেছি। আজকের থেকে প্রায় 10 বছর আগে 10,000 লোককে দিয়েছি, এবং 1 বৎসরে তাতে প্রত্যেকের মাথাপিছু খরচ হয়েছে 480 টাকার মতো। তো যদিও সেই গার্মেন্টস ওয়ার্কাররা তো বয়সে নবীন, অল্প বয়স্ক, এবং তারা তো যা চাকরি নেওয়ার সময় স্বাস্থ্য পরীক্ষা করেই ঢুকেছে, সেজন্য তাদের সহজে অসুখ বিসুখ হয় না। তো আমি যা খুব জোর দিয়ে বলতেছি যে মানুষকে যদি ঠিক ভাষায় শিক্ষিত করা যায়, যে সমস্ত অসুখগুলো প্রতিরোধ করা যায় সেই প্রতিরোধে করার শেখানো হয় এবং মানুষ প্রতিরোধ করে, এবং যে সমস্ত অসুখগুলা খুবই কমন যাকে বাংলায় বললে, সেগুলোর চিকিৎসা যদি হাতের কাছে অ্যাভেলেবল হয় তাহলে তো বিরাট পরিবর্তন হয়ে যাবে। এখানে কিন্তু আরেকটা কথা আমি খুব জোর দিয়ে বলছি যে পৃথিবীতে চলমান এবং যে স্বাস্থ্য সেবার দেওয়ার তো বিশাল পরিবর্তন সম্ভব। এখন একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমাদের দেশে খুবই সাধারণ কমপ্লেন যে ডাক্তাররা গ্রামে যেতে চায় না। তো এখন কল্পনা সেই যে এই জিনিসটাকে যদি আপনি বিশ্লেষণ করে দেখেন, তো গ্রামে যেতে চায় না, তো যারা গ্রামে থাকে তারা তো থাকি, যারা শহরে থাকে বড় হয়েছে তাদের ছেলে মেয়েকে তারা গ্রামে পাঠাতে রাজি হবে না তো। কিন্তু এই যে গ্রামে যাওয়া টাওয়া, এটা একটা সমাজের ডেভেলপমেন্টের উপর নির্ভর করে। কারণ গ্রামে গেলে সেখানে তার বাচ্চা কাচ্চা কোথায় পড়াবে, তো এখন তো ওই রকম ডেভেলপমেন্ট হয়নি আমার দেশে, সেটাও আস্তে আস্তে হতে হবে। কিন্তু যে কথার উপর আমি জোর দিচ্ছি সেটা হলো বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা তো ডেলিভার করা যায় অনলাইনে। শতকরা 95% স্বাস্থ্যসেবা অনলাইনে দেওয়া যায়। সুতরাং ডাক্তারকে ওইখানে থাকারই দরকার হয় না। সে ওর নাম হলো প্যারামেডিক বা ট্রেন পার্সোনাল থাকলেই হবে, সেন্টার থেকে
কিন্তু সেটা নিয়ে কি স্যার কাজ হয়েছে? এই যে আপনি বলছেন 95%, আমরা যদি 50% দিতে চাই, সেটি নিয়ে না, কোনো আলোচনা? আমি যে কথাগুলো বলছি জি, এগুলো কিন্তু আমরা ডায়াবেটিস সমিতিতে পাইলটিং করে দেখছি, করে দেখেছেন, হয়েছে? করে দেখেছি। স্যার আমি তা আপনার আমরা কাছে কুষ্টিয়াতে এখনো করছি, উখিয়া কক্সবাজার কাছে ওখানে করে দেখেছি। এটা করা সম্ভব, একেবারেই সম্ভব। স্যার আমি আপনার কাছে আসবো। অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, আপনার কাছে জানতে চাই যে এই যে 24 পরবর্তী কথাটি বারবার আমরা বলছি, মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে, সরকারের বিভিন্ন পক্ষের সাথেও যেমন আপনারা বসছেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বহুদিন ধরে যারা কথা বলছে বা পরিবর্তন চায়, অনেকের সঙ্গে আপনারা বসেছেন। মানে এখন এসে কোন আলোচনাটা বেশি আসছে, কোন পরিবর্তনগুলো দরকার একেবারে প্রথম ধাপে, সেগুলো কি আপনার কাছে মনে হয়? আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের স্বাস্থ্য খাত আসলে খুবই বিপর্যস্ত একটা স্বাস্থ্য খাত। যেখানে হাত দিবেন সেখানে দেখবেন সব কিছু ভঙ্গুর, কোনো জিনিসেই ঠিকমতো কাজ করে না, কোথাও নাই। একদিকে ব্যুরোক্রেটিক সিস্টেম, যেখানে স্বাস্থ্য ব্যবস্থার যারা দায়িত্বে আছেন, মূল দায়িত্বে, তারা কেউই ডাক্তার নন বেশিরভাগ। তারা আসলে স্বাস্থ্য সংখ্যা যেটা, এই যে স্যার একটু আগে স্বাস্থ্যের যে ডেফিনিশনের কথা বললেন, তারা স্বাস্থ্যের ডেফিনিশনটাই তো সঠিকভাবে জানেন না আসলে। তো বাস্তবতাটা হলো, আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ, আমার পক্ষে কিন্তু যদি আমি ভালোভাবে একজন মানে যদি আপনি নিউরোসার্জারি করা আমার পক্ষে সম্ভব না। এখন আপনি যদি বলেন যে আমি নিউরোসার্জারিও বুঝি, আমি সব কিছু বুঝি, এই বাস্তবতায় বাংলাদেশ বাস করছে আজকে। এরকম একটা পৃথিবী যেখানে এত এগিয়ে গেছে, সেখানে আমরা এই অবস্থায়। সুতরাং এইখানে এই ব্যুরোক্রেটিক চেইনটাকে আমাকে প্রথমেই সবার আগে ভাঙতে হবে, এবং সবার দাবিও কিন্তু সেটা। আমরা বাংলাদেশে যাদের সাথেই কথা বলি বা যেখানেই কথা বলি, আপনিও জানেন যে চিকিৎসকদের দাবিদের মধ্যে যারা স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেন তাদের মধ্যে একই দাবি। তো এটা হলো নাম্বার ওয়ান প্রবলেম, যে আমাদের ভাঙবেন কিভাবে, ভাঙার পথ কি? ভাঙার পথ আছে যদি আমরা মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমস্ত পদগুলো কিন্তু ডাক্তারদের হতে পারে, বা এরকম বিভিন্ন মডেল ডিসকাশনের পার্ট হতে পারে। ডাক্তাররা বিভিন্ন সময় এটা দাবি করেছেন, কারণ তারাও তো যোগ্য, তারাও বিসিএস ক্যাডারের অফিসার ছিলেন, আমিও বিসিএস ক্যাডার অফিসার ছিলাম। তো সুতরাং আমরা কিন্তু কম্পিটিশন দিয়েই সরকারি চাকরিগুলোতে যোগদান করি, আমরা কারো থেকে অযোগ্য এটা মনে করার কিন্তু কোনো কারণই নেই। সুতরাং আমরাই কিন্তু এটা চালাতে পারি, অন্য কাউকে দরকার আছে আমরা মনে করি। সেই দাবিটা কি এখন উঠেছে বলে আপনি মনে করেন, প্রকট হচ্ছে? হ্যাঁ, অনেক বেশি প্রকট। মানে যতজনের সাথে যেখানেই কথা বলেছি, তারা কিন্তু এই কথাটা, আপনারা যদি না চান তাহলে এটা চাইবে কি? তারা তো একটা বড় এখানে আপনি জানেন যে বাংলাদেশে যে পরিবর্তন ঘটেছে এই সময়ে, বর্তমানে 24-এর যে পরিবর্তন, সেই পরিবর্তনের মধ্যে কিন্তু মানুষের চাহিদা কিন্তু পরিবর্তন হয়েছে। যে মানুষের যে জায়গায় যাওয়া দরকার, সেই মানুষ সেখানেই কাজ করবে, যার যেটা করার কথা না সে সেখানে করবে না। সেটা আজকে একজন পাট মন্ত্রণালয়ের সচিব, আগামী দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, এটা তো হতে পারে না, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমি কি সব কিছু বুঝি, আমি সব বিষয়ে বিশেষজ্ঞ হব, এটা কি করে হবে? এই অবাস্তবতায় চলতে পারে না। আচ্ছা স্যার, এই জায়গায় আপনার একটু মন্তব্য আশা করছি আমি। না, যেটা প্রফেসর আকরাম বললেন সেটা হলো, বর্তমান পৃথিবী তো কি বলবো, নলেজের বিস্ফোরণ ঘটেছে। কেউই সব কিছুর এক্সপার্ট হতে পারে না, এটা সম্ভব না যে হতে চাইলে হয়। মানে ওই যে আগে ইংরেজিতে বলতো জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, এটা তার স্থান খুবই কম এখন। তো সুতরাং যে স্বাস্থ্য ব্যবস্থাপনা, এটাও একটা বিশেষায়িত সাবজেক্ট। এটা একজন অন্য টোটালি অন্য লাইন থেকে এসে এটা সে ঠিক করতে পারবে না। তো কারণ প্রথম থেকেই লোক গড়তে হবে যারা এই লাইনগুলা করতে পারবে, ট্রেন্ড হতে হবে। তো সেটার যদি উদ্যোগ নেওয়া হয়, এখন তো একটা টাইম লাইন করা হয়, রোড ম্যাপ করা হয়, তাহলে তো আগামী কয়েক বছর মধ্যে করা সম্ভব। তো স্যার, এই যে কয়দিন আগে যে আমরা আন্দোলন দেখলাম, আন্তঃক্যাডার বৈষম্য, মানে যেটি নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, যে অন্য ক্যাডারের সাথে স্বাস্থ্যের ক্যাডারের বৈষম্য এবং স্বাস্থ্য ক্যাডারের মধ্যে বিভিন্ন বিভাগের মধ্যে বৈষম্য, মানে এটি কি চিকিৎসকদেরকেও বা স্বাস্থ্য সেবা প্রদানকারীদের মধ্যে এক ধরনের ব্যথা, দুঃখ, যন্ত্রণা তৈরি করে সঠিকভাবে সেবা দেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করছে কিনা? তো করি। মানুষ যদি কি বলে অসন্তুষ্ট থাকে, ডিসস্যাটিসফাইড থাকে, তো তার থেকে তো আপনি সম্পূর্ণ তার সেবাটা পাবেন না। তো তাই না, মানুষ তো করতে হবে। তো
কিন্তু যেই ফ্রেমে এখনো আছে সেই ফ্রেমের মধ্যে থেকে কি এই সমস্যা কোনোদিন সমাধান হবে বলে আপনি মনে করেন? আমাদের মতো দেশে ওই যে বিভিন্ন সার্ভিসে এই বৈষম্য রয়ে গেছে, বৈষম্য তো ওভার হয়নি, তাই না? মানে যেহেতু প্রসঙ্গ আসলো আমি আপনাকে বলছি যে মানে এই প্রথম আমরা দেখলাম যে এটি নিয়ে অনেক বেশি কথা হচ্ছে বা ডাক্তাররা নানাভাবে বলার চেষ্টা করছেন। দোষটা আসলে সরাসরি নাম না বললেও তারা আসলে আমলাদেরকেই দায়ী করছেন যে সমস্যাটি টেবিলে পড়ে আছে। আমি এই প্রসঙ্গে একটু প্লিজ। বলি। আমাদের দেশে আমরা কথাটার সাথে একটা কি বলে একটা নেতিবাচক, যেটাকে ইংরেজি সিভিল সার্ভিস বলে। জি, তো সিভিল সার্ভিস তো থাকতেই হবে একরকম, তাই না? কিন্তু কারণ আপনাদের বাড়িতে যে লোক যদি এমপ্লয় করেন, সেও তো একটা সিভিল সার্ভিসের আওতায় আসে, একটা কোম্পানি চালান সব সিভিল সার্ভিসের আওতায় আসে, তাই না? কিন্তু প্রত্যেকটারই তো বিশেষায়িত হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সাথে বিশেষায়িত হয়ে গেছে। সুতরাং এটা জ্যাক অব অল ট্রেড দিয়ে হবে না এখানে, মানে বিশেষায়িত মানুষ লাগবে আর কি। স্যার যেটা বলছিলাম যে এই যে আন্দোলন ঘনীভূত হচ্ছে বা এটি নিয়ে বারবার যে কথা আসছে, সেটি পরিবর্তন আপনাদের আলোচনার মধ্যে আছে কিনা, মানে বর্তমান সময়ের আলোচনার মধ্যে কি এটি কতটা গুরুত্ব পাচ্ছে? না, আমরা আসলে সত্যিকার অর্থে কি আমরা মানুষের কথা শুনতে চাই, মানুষ কিভাবে, কারণ এটা মনে করার কারণ নাই যে আমি যদি সংস্কার কমিশনের সদস্য হয়েও থাকি যে আমি একমাত্র যোগ্য ব্যক্তি সমস্ত কাজ করার জন্য, এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। সুতরাং আমার কিন্তু অন্যদের কাছে শুনতে হবে মানুষের জনমানুষের চাহিদা কী, পেশাজীবীদের চাহিদা কী এবং রুগীদের চাহিদা কী, সব কিছু শুনেই কিন্তু আমাকে মানে জিনিসগুলো একটা পর্যায়ে নিয়ে আসতে হবে। এবং আপনি দেখেন ছাত্রদের চাহিদা আছে, শিক্ষকদেরও একটা চাহিদা আছে, ছাত্র শিক্ষকের ওখানেও কিন্তু মেডিকেল শিক্ষার মধ্যে একটা বড় ধরনের বৈষম্য কাজ করছে এবং সব কিছুই আগোছালো, কোনো কিছুই গোছানো না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক আজাদ খান, আপনার কাছে জানবো যে আগে আমরা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ে চাইতাম, এখন জেলা ছাড়িয়ে গ্রামেও মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বিগত সময়ে দেখেছি সব মিলে যোগ করে এখন 137টি, ডেন্টাল সহ, সেনাবাহিনীর সহ এতগুলো মেডিকেল কলেজ হয়ে আমাদের জন্য একদিক থেকে হয়তো ভালো হয়েছে, কিন্তু আমরা মাঝখান দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি হারিয়েছি এবং দেশের বাইরে থেকে যারা পড়তে আসতো তাদের অর্ধেকই এবার ভর্তি হয়নি। এটিকে কিভাবে দেখছেন? দেখুন, এখনো তো আমাদের দেশে ডাক্তার আর রোগীর যে অনুপাত অনেক কম। এখনো তো ভারতের সমানও না। সুতরাং তো ডাক্তার তো প্রয়োজন, এবং এটাও যে পৃথিবীতে অনেক দেশে ডাক্তার অভাব আছে, আমরা যে ডাক্তার তৈরি করতে পারি তার উপর তো পৃথিবীতে সে কাজ পাবে, আমাদের দেশে আয় বাড়বে, তো তা তো বটেই। কিন্তু এখানে আপনার কথাতে কথা হলো যে আমরা কি সঠিক মানের ডাক্তার তৈরি করছি কিনা, এবং ডাক্তারি তো এটা এমন বিশেষায়িত চিকিৎসা শিক্ষা যে এটা তো আপনার বাড়ির কাছেই হইতে আমার কথা তো না, তাই না? এই যে আমাদের ছাত্ররা ইউরোপে পড়তে যায় না ডাক্তারি, তো যদি বাড়ির কাছে হইলেই হয় তো ইউরোপে যাচ্ছে কেন? কথাটা হলো যে এই অন্য রিমোট প্লেসেও যদি হয় সব বিশেষায়িত শিক্ষা, মান ঠিক থাকলেই হলো। তো সেজন্য আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে বলছি, জি স্যার, মনে করি যে মান নির্ণয়ের বা সার্টিফিকেশনের ব্যবস্থা থাকতে হবে। সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হতে হবে, এটা পলিটিক্যালি মোটিভেটেড বডি দিয়ে হতে হবে না। তো মান নির্ণয় যেমন ধরেন, আমরা উদাহরণে তো সবাই জানে মোটামুটি যে আমেরিকাতে পৃথিবীর বহু অন্য জায়গায় পাশ করা তো লোক আমেরিকায় চাকরি করে না চাই, কিন্তু সেখানে একটা পরীক্ষা দিতে হয় বটে, মান ঠিক আছে কেন দেখার জন্য। এই একটা। আর আমাদের দেশে আর একটা আছে, এটা মানুষের খেয়াল করে না, কারণ শিক্ষা তো শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে থাকে সাধারণত, তাই না? এটাই তো মেডিকেল শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে না কেন? এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল প্রশ্ন, কারণ এটা কলোনিয়াল টাইম থেকে হয়েছিল। কারণ এই যে এই
এখন এটা কি ওই উপমহাদেশে যে চিকিৎসা ব্যবস্থা শুরু হয়েছিল ওই তো ব্রিটিশ সোলজারদের জন্য শুরু হয়েছিল, এবং ওই মেডিকেল কলেজে হয়েছে ডাক্তার তৈরি হয়ে ব্রিটিশ সোলজারদের চিকিৎসা করবে। তখন আবার এখানকার যারা এলিট ক্লাস জমিদাররা তারা বলে যে আমরা দোষ করলাম কি, আমরা টাকা দিয়ে চিকিৎসা নেব, আমাকেও করতে দেন। এই বুঝলেন, তাতে ওই এই সব থেকে ওই যে সিভিল সার্জন ওরই লিগেছি, কিন্তু তারই লিগেছি হিসাবে এই মেডিকেল শিক্ষা হয়ে গেছে ট্রায়াঙ্গুলার কন্ট্রোলে পড়ে গেছে। বললেন না, এরা দেখেন এখানে পোস্টিং ট্রান্সফার সব কিছু হচ্ছে দিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়া না, শিক্ষা মন্ত্রণালয়ের কি বলবো, একটাই হলো যে ওটা কোনো একটা ইউনিভার্সিটির থেকে ডিগ্রিটা দেয়, ইউনিভার্সিটি কিছু কন্ট্রোল করে না তো এটা। কাজেই এটাকে ফান্ডামেন্টালি চিন্তা করে যেটা হওয়া উচিত সেটা করতে হবে। ধন্যবাদ। অধ্যাপক আকরাম আপনার কাছে জানবো যে মেডিকেল শিক্ষার বিষয়টি এত অসঙ্গতি বা অনেক অস্বস্তি আছে স্বাস্থ্য খাত নিয়ে, এটির মধ্যে মেডিকেল শিক্ষা স্থান পাচ্ছে কিনা এখনকার আলোচনায়। আর আপনাকে যদি একটু মানে সোজা সাপটা জিজ্ঞেস করি যে যাদের মান নেই বা যাদের হাসপাতাল নেই কিন্তু কলেজ করা আছে, এরকমও যে মেডিকেল কলেজগুলো আছে, এগুলোকে আসলে বন্ধেরও প্রয়োজন আছে কিনা, আপনি কি মনে করেন? বাংলাদেশে এখন যতজন স্টুডেন্ট পরীক্ষা দিল 1 লক্ষের বেশি, এটা ম্যানেজ করা একটা বিশাল ডিফিকাল্টিস। ওয়ার্ল্ডে কিন্তু এইভাবে এই প্রসেসে কিন্তু মেডিকেল এক্সামিনেশন ভর্তি পরীক্ষাও হয় না, এভাবে কিন্তু অ্যাসেসমেন্ট প্রসেসটাই কিন্তু ভুল। আমরা যে অ্যাসেসমেন্ট প্রসেসের মাধ্যমে বাংলাদেশে ডাক্তার নিয়োগ করি বা ভর্তি করি, এটা আসলে সঠিক না। এবং একটা মানুষ যে ডাক্তার হবে কি হওয়া উচিত কি না, সেটা কিন্তু তার মানসিক সাইকোলজিক্যাল যোগ্যতাগুলো যাচাই করার বিষয় আছে, সেটাও কিন্তু এখানে কোনোভাবে যাচাই হচ্ছে না। আমরা অন্যান্য 10টা পেশার মতো এখানে ডাক্তারিতে একটা ছেলেকে ভর্তি করছি, এখানে হয়তো আমরা সাধারণ জ্ঞান, সে অনেক মেধাবী হতে পারে, কিন্তু মেধা মানেই কিন্তু সে ডাক্তার হওয়ার যোগ্য কিনা সে বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ সবাই, আমি কি একটু বলতে পারি এই বিষয়ে? অবশ্যই স্যার, অবশ্যই। ডাক্তারি পেশাটা একটা অনন্য পেশা, এরকম দ্বিতীয় কোনো পেশা নাই। একজন লোক অনেক মেধাবী হতে পারে, কিন্তু প্র্যাকটিসিং ডাক্তার যাকে ক্লিনিশিয়ান বলি, সেটা হয়তো সে সুইটেবল নাও হতে পারে। বুঝলেন না, বস্তুত পক্ষে পৃথিবীর সবচাইতে মেধাবী ব্যক্তি সে হয়তো ডাক্তার হতে রাজিই হবে না, তাই না? কিন্তু স্যার মানে সুতরাং এই যে ছাত্র ভর্তি করার সময় আমাদের কিন্তু অ্যাপটিটিউড নাই টেস্টের মধ্যে। অ্যাপটিটিউডটা আমরা যে পদ্ধতিতে বের করছি তাতে যে কেউ কোয়ালিফাই করে চলে আসতে পারে। এখন যে পরীক্ষাটা হয়, ডাক্তারি ভর্তির পরীক্ষাটা হয়, দুঃখজনক হলেও আমি বলছি এটা তো টেস্ট অফ মেমোরি, তাই না? এটা বুদ্ধিরও টেস্ট না, জ্ঞানেরও টেস্ট না, টেস্ট অফ মেমোরি। আর বস্তুতপক্ষে বর্তমানে এই হ্যান্ডহেল্ড কম্পিউটার হয়ে যায়, মানে মোবাইল ফোন, তো সেখানে এখন তো মেমোরির রিকোয়ারমেন্টই কমে গেছে। না, আপনাকে জানতে হবে কোথায় ইনফরমেশনটা আছে, কারণ আপনি কুইকলি বের করতে পারেন কিনা, ট্রু, বুঝলেন না? সুতরাং কিন্তু ডাক্তার মানে ক্লিনিক্যাল ডাক্তার হওয়ার জন্য সে উপযুক্ত কিনা, ওই অ্যাপটিটিউড আছে কিনা, সে অ্যাপটিটিউড টেস্টটা দরকার। যেমন আমি একটা উদাহরণ থেকে বলছি, কাউকে রিফ্লেক্ট করছি না, কিন্তু আপনারা সবাই শুনেছেন যে সিজার হয় না, ওই যে বাচ্চা হচ্ছে, সবাই শুনছেন। পৃথিবীর অনেক দেশেই, আমার দেশ তো বটেই, সিজার প্রয়োজন নাই তাও সিজার করে দেয়, তাই না? 83% গেছে বেসরকারিতে। এবং তার একটা কারণ হলো, আমি বলছি না যে টাকার জন্য করে, সে বলছি একটা কারণ হলো কনভিনিয়েন্স ডাক্তারের। কারণ বাচ্চা যে হবে সে ডাক্তার সাহেবের সুবিধা মতো হয় এমন তো কোনো কথা না, দুপুর রাত্রেও তো হতে পারে। তো ডাক্তার সাহেব সন্ধ্যার সময় সিজার করে দিলে তার জন্য ইজিয়ার হয়ে গেল, বলে না? তার মানে হলে যদি কেউ গাইনোকোলজিস্ট হয়, তার দুপুর রাত্রেও কাজ করার মানসিকতা থাকতে হবে। তো সেই মানসিকতা তো একদিনে হয় না। আপনি দেখেন অ্যাপটিটিউড, এটা পুরানো ইংরেজি কথা, আপনি যখন লোক হায়ার করবেন তখন তার নলেজ তো একটা ফ্যাক্টর, কিন্তু অ্যাপটিটিউড মোর ইম্পর্টেন্ট, সে ট্রেনেবল কিনা, বুঝছেন না? অসংখ্য ধন্যবাদ স্যার, খুব দারুণ এক্সাম্পল দিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন এখানে যে স্যার তো আরও ভেঙে চুরে বললেন,
এখন কি সময় এসেছে এগুলো পরিবর্তনের, এগুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে? না, তা তো অবশ্যই মেডিকেল এডুকেশন। এটা আমি একটু প্রশ্ন ইন্টারাপ্ট করি স্যার। এই যে বলছে এখন কি সময় এসছে, প্রশ্নটা আমি মনে করি সময় স্যার আগে থেকেই ছিল, কিন্তু আমরা সবসময় পারিনি স্যার। সবসময় ছিল, সেটাই পারা যায়নি স্যার। এখন সেই অগ্রগতি কি? না, অগ্রগতিতে অনেকগুলো জিনিসই আমাদের দেখার বিষয় আছে। একটা হলো যে যারা শিক্ষা দিবেন তারা প্র্যাকটিস করবেন কিনা, এটা একটা বিবেচনার বিষয় আছে পুরোপুরি। আর মেডিকেল এই যে প্র্যাকটিস মানে প্রাইভেট প্র্যাকটিসের কথা বলছি, জি স্যার। আরেকটা জিনিস হলো এই যে আপনি এটা প্রশ্ন করেছেন না যে অনেক মানহীন মেডিকেল কলেজের কথা আলোচনা হচ্ছে, তবে প্রত্যেক মেডিকেল কলেজের কিন্তু 250 বেডের হসপিটাল আছে। হসপিটাল নাই কোনো মেডিকেল কলেজ নাই, সবারই আছে, কিন্তু নিজের নাই, হয়তো অন্য কোথাও অ্যাফিলিয়েশন আছে বা রুগী না না, আইনে 250 বেড না থাকলে মেডিকেল কলেজে পারমিশন দেওয়া হয় না, কিন্তু 250 বেড থাকলেও নামে আছে না আসলেই আছে, এটা সেটাই হলো কথা। সেটাই বলছি স্যার, সেটা নাই আইনটা কিন্তু এটা অনেকেরই। এবং এখানে কিন্তু একটা কথা আমার গ্রামে একটা মেডিকেল কলেজ আছে, এখানে কিন্তু একটা কথা বলছি, এমন কিছু স্যার যেটা বলছি স্যার প্লিজ। এখন যে একটা কথা বলছি যে এই যে মান হয় না, এটা কিন্তু সরকারি বেসরকারি সবার জন্যই প্রযোজ্য বটেই, কিন্তু স্যার এখানে তো সরকারি মেডিকেল কলেজও তো অনেক ফেল করেছে, ওই মানে তো তারাও নাই। সেটাই তো বলছি, সেটাই তো স্যার বলছি। এটাই বলছি যে অ্যাক্রেডিটেশন বডি, কোনো একটা অ্যাক্রেডিটেশন বডি থাকতে হবে যারা মানটা নিয়ন্ত্রণ করবে, এবং সে সরকারিটা নিয়ন্ত্রণ করবে। সরকার যদি বলে সরকার করলে এটা পাস হয়ে গেল, তা তো না, তাই না? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটা বলছি। আমি দুটো বিষয় স্যার আপনার কাছে জানতে চেয়েছি। একটি হচ্ছে যে যাদের মান নেই বা কোয়ালিফাই করতে পারছে না, মানে আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি হারিয়ে ফেলা এটি ছোট কোনো বিষয় নয়। আগের সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী সবশেষ এটি নিয়ে একটা রোড ম্যাপও দিয়েছিলেন যে তিনি এখানে উত্তরণের জন্য কাজ করছেন। সেটা তো এখানে কিন্তু আবার একটা কথা বলছি যে আমরা যে মানে স্বীকৃতি হারিয়ে ফেলছি, কথা সত্যি না কিন্তু। জি স্যার, তাহলে স্বীকৃতি হারিয়ে ফেলবো কেন? ধরেন এখান থেকে গ্রাজুয়েশন করলো মেডিসিনে, সে যে লন্ডন ইউনিভার্সিটি পড়তে পারে তো, রিকগনাইজ। কারণ মেডিকেল যে ডিগ্রিটাকে প্র্যাকটিস করার রাইট দেওয়া, ও তো চাকরি দেওয়ার সমান। সেই জন্য যেমন আমেরিকাতে সিস্টেম হচ্ছে যে আপনি যেখান থেকে পাস, ইউরোপ থেকেও পাস করেন, যেখান থেকে পাস করেন, আপনি ওখানে যে মান পরীক্ষা দিতে হবে, তা না হলে আপনাকে সার্টিফাই করবে না। এমনকি আমেরিকার বিভিন্ন স্টেট যে আছে তাদেরও কিন্তু মান পরীক্ষা দিতে হয়। সুতরাং আমাদের মান মানে হয়ে গেছে, রিকগনাইজ কথাটা সত্যি না, কিন্তু এটা একটা মিথ সৃষ্টি হয়েছে। পয়েন্টটা হলো যে আমাদের নিজেদের স্বার্থেই আমাদের যে ডাক্তার হবে তার মানটা একটা ঠিক থাকতো। স্যার সেই জায়গাতে আমার দুটো বিষয় জানা, যে এই মেডিকেল কলেজগুলোর ব্যাপারে আসলে কি করা যেতে পারে, আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আমরা বলছিলাম যে ডাক্তার কে হবে তাকে কোন প্রক্রিয়ার মাধ্যমে আসলে বাছাই করা হবে, সেটির ব্যাপারে কোনো গুণগত পরিবর্তন হচ্ছে না, সেটার জন্যই তো আলোচনাটা আসছে। এবার আজকে সকালেও এটা নিয়ে আমরা কথা বলছিলাম যে আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টটা কীভাবে পরিবর্তন করা যায় এবং উন্নত বিশ্বের আদলে কীভাবে এটাকে পরিবর্তন করা যায়, যেভাবে একজন ডাক্তার, যিনি ডাক্তার হতে চান তার মানসিক মনন সেরকম ডাক্তার হওয়ার উপযুক্ত কিনা, সেবা প্রদান করার জন্য উনি আসলে প্রস্তুত কিনা, এরকম মানুষ ছাড়া অন্যদের ডাক্তার হওয়ার দরকার নাই। উনি অনেক ব্রিলিয়ান্ট হতে পারেন, আমাদের সেরকম লোক প্রয়োজন নেই আসলে। এই একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা বললেন যে আমাদের শিক্ষকের সংখ্যা অনেক কম, সুতরাং মেডিকেল কলেজগুলো যদিও আমাদের ডাক্তারের সংখ্যা কম, কিন্তু শিক্ষকের সংখ্যা কম হওয়ার কারণে কিন্তু আমরা কোয়ালিটি ডাক্তার তৈরি করার ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। এটার থেকে বের হওয়ার জন্য আপনি যেটা বলছেন ডেফিনেটলি এটা নিয়ে চিন্তাভাবনা করার ব্যাপার আছে, কিভাবে আমরা এই মানটা ধরে রাখবো, এবং সেটা অনেক মডেল চিন্তা করা হচ্ছে। সরকারও এটা নিয়ে খুব গভীরভাবে ভাবছে, একটা পরিবর্তনের কথা চিন্তা করছে সরকারও। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক আজাদ খান, আপনার কাছে জানবো যে কোভিডের পর থেকে আমরা দেখছি সারা পৃথিবীতে এমনকি বাংলাদেশেও সংক্রামক ব্যাধির একটি প্রবণতা বাড়ছে আর কি, এবং সবশেষ আমরা যেটি পেলাম যে মেটানিউমো ভাইরাসে একজন প্রথম শনাক্ত হওয়ার পরে, যদিও সে অনেকগুলো রোগে আক্রান্ত ছিল, মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু বাংলাদেশের যে জাতীয় যে ইনস্টিটিউট বা হাসপাতাল যেটি বলি না কেন, সংক্রামক ব্যাধি হাসপাতাল, সেটির অবস্থা আপনারা আসলে জানেন, এটিকে খুবই কম গুরুত্ব দেয়া হয়। কোভিডের এত ঝড় পার হওয়ার পরে আমরা অন্য অনেক হাসপাতাল, অনেক কিছুকে আমরা পরিবর্তন করেছি, কিন্তু সেটির পরিবর্তন তেমনভাবে আসলে হয়নি। এই রোগগুলো যেহেতু প্রবণতা বাড়ছে, চাপ বাড়ছে, সেক্ষেত্রে
এরকম সংক্রামক রোগ মোকাবেলার জন্য একটা বিশেষায়িত বা সেই হাসপাতালটিকে আরও ভালোভাবে তৈরি করা বা অন্য কোনো পরিকল্পনা আপনার মাথায় আছে কিনা? না না, প্রথম কথা হলো সংক্রামক ব্যাধির সম্বন্ধে আমাদের ঠিক ওই রকম প্ল্যান তো নাই, যা থাকা উচিত। প্রথম কথা হলো যে আমরা প্রায় 18 কোটি লোক, 18 কোটি লোকের জন্য ভ্যাকসিন তৈরি করার ক্যাপাসিটি থাকা উচিত। তাহলে আপনার দেশে আপনি ভ্যাকসিন এনে তো সময় সারতে পারবেন না। এবং ভ্যাকসিন টেকনোলজি এখন তো এটা যে কোনো মোটামুটি বাংলাদেশ মতো দেশেও এটা আয়ত্ত করতে পারবে, কোনো কঠিন না এই একটা কথা বলছি। এবং আমাদের যে মানুষকে শিক্ষিত করতে হবে যে কিভাবে রোগটা প্রতিরোধ করা যায়। আমি একটা উদাহরণ থেকে বোঝাচ্ছি। জি, ধরেন একটা লোকের টাইফয়েড হলো, টাইফয়েড হয়ে একটা ভালো মেডিকেল কলেজে ভর্তি হলো। তা টাইফয়েড তো টোটালি প্রিভেন্টেবল ডিজিজ না, তাই না? এখন তো ভ্যাকসিনও আছে, যাই হোক। কিন্তু ও লোকটা যখন ভর্তি হলো তখন সে যখন ডিসচার্জ হলো তাকে তো তার ফ্যামিলিকে তো এডুকেট দেওয়ার ব্যবস্থাই নেই, তাই না? হাসপাতালে ভর্তি হলে তো তার ফ্যামিলিকে এডুকেট করে যে এটা প্রিভেন্ট করা যায়। তো একটা উদাহরণ থেকে বলছি আমি। তো সুতরাং আমাদের এই হোল জিনিসটাকে ফান্ডামেন্টাল চিন্তা করতে হবে যে কী করে এটা করা যায়। এমনি যে কেবল সংক্রামক ব্যাধি তো বেড়ে যাবেই, কারণ জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যার ঘনত্ব বাড়ছে এবং মানুষের ট্রাভেল বেড়ে গেছে, তাই না? আজকে আমার ছোটোবেলায় যখন মানুষ ট্রাভেল করতো, এখন ট্রাভেল তার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। ফ্রিকোয়েন্টলি করছে হিউজ না। আমরা ছোটোবেলায় কয়জন লোক বাংলাদেশের। আপনি মানে টিকার কথা বলেছেন, এটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখন টিকা পাওয়াও তো একটা বড় যুদ্ধের ব্যাপার। কোভিডের সময় আমরা দেখেছি, যদিও লাকিলি আমরা পেয়েছি, কিন্তু এরকম একটা সেন্টারকে বিশেষায়িত করে, যেমন আপনি ডিএনসিসির ক্ষেত্রে দেখবেন যে কোভিড ডেডিকেটেড হাসপাতাল ছিল, কখনো আমরা ডেঙ্গুর জন্য ব্যবহার করছি, কখনো কোভিডের জন্য, কখনো অন্য কোনো রোগের প্রকোপ হলে, কিন্তু একটি বিশেষায়িত সেন্টার শুধুমাত্র সংক্রামক রোগকে কেন্দ্র করে তৈরি করা উচিত। আপনি বলছেন একটি কেন, কিছু বিশেষায়িত হসপিটাল লাগবে। জি স্যার, একটি দিয়ে তো সম্ভব না। কেন সম্ভব না, কেন হবে না কেন? এমনকি ধরেন একটা বড় হসপিটালে একটা ইনফেকশাস ডিজিজ উইং থাকবে, এটাকে আমরা ক্যাটার করতে হবে মনে করলে থাকবে না কেন? যেমন আমাদের নিজের লাইফ টাইমে আপনি দেখেছেন, দেখাচ্ছি, আগে টিবি হসপিটাল ছিল না? জি স্যার। এখন নাই কেন? টিবি আগের চেয়ে কমে গেছে, তাই না? কিন্তু টিবি হসপিটাল তো অনেক ছিল তখন, তাই না? যেহেতু এটা খুব কমন ছিল তখন। এরকম যে সংক্রামক ব্যাধি হলে পরে তাদের যে আইসোলেট করতে হতে পারে সেই জন্য সেই ব্যবস্থাটা থাকবে। এবং সেটা একটা কেন, যদি আপনি একটা করেন, সমস্ত 18 কোটি লোকের জন্য একটা করলে আপনি সম্ভব না, কঠিন। মানে সব হাসপাতালও থাকবে, একটি বিশেষায়িত থাকতে পারে আর কি, সংক্রামক বিশেষায়িত, তার জন্য ব্যবস্থা থাকতে হবে। অধ্যাপক আকরাম হোসেন, আপনার কাছে জানতে চাই, আপনি দেখবেন যে কয়েকদিন আগে অনেকগুলো সংবিধানের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে অনেক ধরনের সুপারিশ আমরা দেখলাম, 150টির মতো, যেটি আসলে আমরা এভাবে কখনো দেখিনি। অনেক নতুন নতুন চিন্তা, বাংলাদেশের একেবারে সংবিধানের মূলনীতি পরিবর্তনের পর্যন্ত কথা আসলে হচ্ছে। সেটি কতটুকু বাস্তবায়ন হবে, এটি আসলে আগামী দিনের সরকার বা এই সরকারের সক্ষমতা সব কিছু মিলে আসলে ডিপেন্ড করছে। স্বাস্থ্যের ক্ষেত্রে এরকম মোটা দাগে পরিবর্তনের কি আলোচনা আসলে হচ্ছে বা আসতে পারে বলে আপনার মনে হয়? না, আমি সুনির্দিষ্টভাবে এই মুহূর্তে তেমন কিছু বলবো না আসলে। জি, মানে যাই কিছু আমরা বলি না কেন, এগুলো সবসময় আলোচনার মধ্যেই থাকে। এই যে আপনি যতগুলো কথা বলছেন, যতগুলো নতুন নতুন ধারণা দিচ্ছে, এই আলোচনাগুলো কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় আলোচিত হয়েছে, কিন্তু এত কম সময়ের মধ্যে এতগুলো এই আলোচনাগুলো হয়েছে। ওনারা এই আলোচনাগুলোকে লিপিবদ্ধ করেছেন, কাছাকাছি নিয়ে এসছেন, অনেক স্মার্টলি প্রেজেন্ট করেছেন। তো স্বাস্থ্যের ক্ষেত্রেও এরকম হবে। স্বাস্থ্যের ক্ষেত্রেও দেখবেন যে আপনি এমন অনেক সময় অনেকগুলো সিদ্ধান্ত বা অনেকগুলো রিকমেন্ডেশন, মানে একটা কমিশন এটা রিকমেন্ডেশন দেয়া মানে কিন্তু অবশ্যই না এটাকে যে মানতেই হবে বা শুনতে হবে সেরকম কিছু না। কিন্তু জনগণের কল্যাণে স্বাস্থ্য যেভাবে হলে মানুষের জন্য ভালো হয়, স্বাস্থ্য সেবা প্রদানকারীদের জন্য, সবার জন্য যেটা ভালো সেটাই কমিশন চেষ্টা করবে সে ধরনের রিকমেন্ডেশন। মানে এটাও তো বলা যায় স্যার যে আমাদের অভিজ্ঞতার আলোকে যে সমস্ত ডিফিকাল্টিগুলা ফেস করছে লোকেরা, যে আমরা তো আলাপ করেছি, ফেস করছি,
তার কি করলে সমাধান হবে তার একটা দিক নির্দেশনা থাকবে, বটে। তাই না? এবং এটা যে ওভারনাইট হয়ে যাবে তা না, না, তা হবে না। কিন্তু স্যার, রাজনৈতিক সরকার যারাই ছিল, বিগত সময়ের কথা বলছি না, একেবারে আমি 50 বছরের কথাই বলছি, মানে স্বাস্থ্যের ক্ষেত্রে এই সুপারিশগুলো তো আপনারা দিয়ে আসছেন, অনেক পুরনো সুপারিশ দিচ্ছেন, হয়তো নতুন বাস্তবতায় আরও কিছু দিচ্ছেন, কিন্তু মানে এই জনগণের ভোটে নির্বাচিত সরকার এগুলো আসলে নিতে চায় না কেন, বা কেন নেয় না, আপনার কি মনে হয়? যদি করাপশন ওভারকাম করা যায় স্যার, তাহলে তো অনেক কিছু চেঞ্জ হবে, তাই না? হ্যাঁ, চেঞ্জ হবে অনেক কিছু। এবং আমরা দেখুন, আমরা যতই বলি মানুষ তো একেবারে সম্পূর্ণ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে খুব কম লোক, বটে, কিন্তু ব্যক্তি স্বার্থ তো মানুষ দেখবেই, দেখবে। যে সেটা জনস্বার্থের অ্যাগেনস্টে নয়, এইটা আর কি। এইটাই হলেই অনেক কিছু হয়ে যাবে। স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে, শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবার। অধ্যাপক আকরাম হোসেন, মানে এই যে আশা নিরাশা সব কিছু মিলিয়ে তো আমরা আসলে চলছি। স্যার যেমন একটি খুব গুরুত্বপূর্ণ কথা বিরতির আগে বললেন যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে আসলে আমরা উঠতে পারি না, মানুষ হিসেবেও এটি আসলে আমাদের সীমাবদ্ধতা। কিন্তু এখন কি একটু আশা করতে পারি, মানে আশার জায়গাটা আসলে কীরকম? না, অবশ্যই অবশ্যই। আপনি যদি 36 জুলাইয়ের পরে দেখেন, তবে একটা সত্য, মানে একটা বাস্তবতা হলো, মানে আমি এটা ব্যক্তি হিসাবে বলছি, জি, স্যারের হিসাবে বলছি না, আমি যে কোনো কাজ স্বাধীনভাবে করতে চাই। আমি 36 জুলাইয়ের পরে আমি বুঝতে চেষ্টা করছি আমি স্বাধীনভাবে আমার মত দিব, স্বাধীনভাবে আমার কাজ করব। জি, এর বাইরে আমি কোনো প্রতিবন্ধকতা, কোনো চাপ, কোনো কিছু সহ্য করতে আমি রাজি নই। আমি ব্যক্তিগতভাবে একেবারেই রাজি নই। বটে। আমার যেটা মনে হবে ভালো, মানুষের জন্য কল্যাণকর, সেটা আমি বলবো। কিন্তু আপনি যদি দেখেন আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা দেখেন, আজকে পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ে কিন্তু গুটি কয়েক মাত্র পরিবর্তন হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এখনও পুরনো জিনিস নিয়ে টানাটানি করছে। যেমন একটা উদাহরণ দিই, স্বাস্থ্যসেবা সেবা ও সুরক্ষা আইন 2024, এটা কিন্তু বিগত সরকারের আমলে তৈরি করা একটা আইন। সেই আইনটাই কিন্তু স্বাস্থ্যমন্ত্রী এটা নিয়ে টানাহেচড়া করতেছে, সকাল বিকাল টানাহেচড়া করতেছে, এটা কেন ওইটা কেন, সব জিনিসই তাই। এই যে কদিন আগে ফিন্যান্স স্ট্র্যাটেজি, ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি, সব কিছু কিন্তু তাই। মানে আমি যে এখন নতুন সময় আলাদা করে আমি যে একটা পরিবর্তনটা কোথায় দেখতে পাচ্ছি? আমি তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। তারা যদি আগের জিনিস নিয়েই কাজ করতে থাকেন, তাহলে তারা কি লেসন 36 জুলাইয়ের পরে বাংলাদেশ পেল, আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো রিফ্লেকশনে দেখতে পাচ্ছি না। সুতরাং দ্যাট ইজ এ বিগ চেঞ্জ, ইউ নিড টু কাম ইনটু দ্য হেলথ। মানে যাদের পরিবর্তন করার কথা তারা যদি আসলে মানে সেই জায়গায় নিজেরা ওই মানসিকতার পরিবর্তন না করে, তাহলে তো এটি হবে সম্ভব না। না। তো সেটাই হবে না। স্যার, আমি একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই। আমরা এখনই দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন দফা প্রকাশ করেছে। একটি বড় রাজনৈতিক দল 31 দফা তারা সুপারিশ করেছে বা অনেকে করছে। সে 31 দফাতে আমরা দেখলাম যে স্বাস্থ্যের কথা এসেছে 21 নম্বরে এসে। অন্য অনেকে হয়তো স্বাস্থ্যের কথা এখনো বলতেও শুরু করেননি বা হয়তো বলছেন। মানে স্বাস্থ্য কি আসলে, মানে আমি যদি এক্সাম্পল হিসেবেও বলি, উদাহরণ হিসেবে, মানে এটি 21 নম্বরে যাওয়ার মতো বিষয় কিনা? পৃথিবীতে তো অনেক দেশ শুধু স্বাস্থ্যের মডেল চেঞ্জ করেই মানুষের কাছে জনপ্রিয় হয়েছে। মানে রাজনৈতিক দলগুলো এটিকে কত গুরুত্ব দিলে তারাও মানুষের কাছে জনপ্রিয় হবে, দেশে পরিবর্তন আসবে, আপনি কি মনে করেন? দেখুন, এখন কত দফায় আছে আমি মনে করি অত ইম্পর্টেন্ট ইস্যু না। জি, বিকজ সবগুলোই তো ইম্পর্টেন্ট। জি, স্বাস্থ্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, শিক্ষা ইম্পর্টেন্ট, বাসস্থান ইম্পর্টেন্ট তো সবই। জি। আর দফায় কত নম্বরে আছে এটা কিন্তু মানে 31 দফাতে থেকেও তো গুরুত্বপূর্ণ বা বাস্তবায়ন করলে সেটির ব্যাপার আলাদা। দিলেই হবে। আমি মনে করি যে আপনারা যারা সাংবাদিক, আপনাদের একটা জিনিস ডিমান্ড করা উচিত। সেটা হলো যে আপনার সোনার পাথরবাটি হয় না, কিন্তু আপনি সার্বজনীন স্বাস্থ্যসেবা চাবেন আর হেলথে বাজেট নাই, তাই না? কাজেই আপনাদের বলা উচিত যে হেলথের বাজেট বাড়াতেই হবে। বাজেট বাড়াইতে হবে, দুর্নীতিও আবার ঠেকাইতে হবে স্যার। সে তো বটেই, আপনার বাজেট না বাড়লেও দুর্নীতি ঠেকাতে হবে, তাই না? বটে। একটার সাথে আরেকটার সাথে যে এটা না হলে ওটা হবে না, সেটা না, তো আলাদা। আমি বলছি যে যদি আপনি সার্বজনীন স্বাস্থ্য সেবা দিতে চান, বাজেট বাড়াতে হবে। বাজেট বাড়াতে হবে। এবং আপনি তো বাজেট বাড়াবার জন্য বিভিন্ন প্রক্রিয়াও করতে পারেন, তাই না? কিন্তু বাজেট না বাড়ে আপনি সর্বজনীন স্বাস্থ্য সেবা দিবেন কি করে, তাই না? কারণ এটা তো প্রমাণিত
যদি স্বাস্থ্যে আপনি বাজেট বাড়ান তাতে দেশের উন্নতি হবে, কারণ মানুষ যদি স্বাস্থ্যবান হয় তারা প্রোডাক্টিভ হবে, দেশের ইকোনমি বাড়বে, তাই না? কি বলতে, যেমন একটা উদাহরণ বলছি, ধূমপান সে ধূমপান তো উন্নত বিশ্বে কমছে, কিন্তু আমার দেশে এখনো কমতেছে না, তাই না? তো তা কমতেছে না কেন? অচেরা তো প্রমাণিত সত্য যে ধূমপান যারা সিগারেট ম্যানুফ্যাকচারার ওরা তো ট্যাক্স দেয়, কিন্তু স্বাস্থ্য খাতে খরচ হয়ে যায় সে বেশি, তাই না? বটে, তো সেটা তো আপনারা যারা সাংবাদিক আপনাদের তো আমাদেরও দাবি থাকবে, চাওয়া আপনারা তো থাকবে। এটা প্রেশার রাখেন, তাই তো হবে। আমরা চেষ্টা করবো স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকেও, আপনাদের দুজনকে আবার অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। 24-এর পর আমাদের যে প্রত্যাশা হয়েছে গোটা জাতির, এর মধ্যে আমরা আশা নিরাশার দোলাচলে আছি। আমরা প্রত্যাশা করি গুণগত পরিবর্তন আসবেই। ছাত্রদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুনভাবে যা কিছু দেখছে বা যা কিছু প্রত্যাশা করছি, আমরা সবাই মিলে চেষ্টা করলে হয়তো সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।